নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আগামীকাল মহাষষ্ঠী, তো দুর্গাপুজো শুরু, তার আগাম অভিনন্দন শুভেচ্ছা সকলকে জানাই। কিন্তু দেবীপক্ষের এই সময়ের মধ্যেই জিওপলিটিক্সে সারা পৃথিবীতে ঘটে যাচ্ছে মারাত্মক কিছু গন্ডগোলের ঘটনা। রিসেন্ট যে আপডেটটা এসছে সেটা হচ্ছে আমেরিকা ভারতের ওপর আরও ট্যারিফের চাপ বাড়াচ্ছে 1 অক্টোবর থেকে, এবং যাতে করে ফাইনালি ভারত বাধ্য হয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে, এবং ভারতের তরফ থেকে একটা প্রস্তাব পাঠিয়েছে আমেরিকার কাছে যে আমরা তেল কেনা বন্ধ করে দিতে পারি, কিন্তু এটা হচ্ছে আমাদের শর্ত। তো টোটাল ব্যাপারটা অত্যন্ত জটিল হচ্ছে, আমাদের পয়েন্ট বাই পয়েন্ট বুঝে নেওয়া দরকার। দেখুন, শুরু করা যাক। দেখুন, টাইমস অফ ইন্ডিয়া থেকে, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস থেকে, ইন্ডিয়া টুডে, এনডিটিভি প্রত্যেকে যেটা কভার করেছে, ট্রাম্পস 100% tariffs on branded drugs, Indian generics spared but pose risks। কি ব্যাপারটা? প্রথমে ভারতবর্ষের ওপর রাশিয়া থেকে যেহেতু তেল কেনা ভারতবর্ষ বন্ধ করলো না, ইউএসএ 25% ট্যারিফ চাপালো, মনে আছে আপনাদের? ভারতবর্ষ মাথা নত করলো না, তখন ইউএসএ 50% ট্যারিফ চাপালো। ভারতবর্ষ তাও মাথা নত করলো না, তখন আমেরিকা চুপচাপ থাকলো, নেক্সট স্টেপ এবার নিল। এই যে 50% ট্যারিফ চাপিয়েছিল, এখানে কয়েকটা জিনিসকে বাদ রাখা হয়েছিল, তার মধ্যে একটা ছিল ওষুধ। এবার 1 অক্টোবর থেকে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে ওষুধের ওপর 25 বা 50 না, 100% ট্যারিফ লাগাবো। এই হলো এই মুহূর্তের অবস্থা। থার্ড অ্যাকশন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতের প্রতি নেওয়া হয়ে গেছে। এবার এর পিছনে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখুন, প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ওষুধের ওপর ট্যারিফ চাপানো হলো 100%, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যেগুলো ব্র্যান্ডেড ওষুধ বা পেটেন্টেড ওষুধ সেগুলোর ওপর ট্যারিফ লাগবে, জেনেরিক ওষুধ নিয়ে কিছু বলা হয়নি। এই যে ইন্ডিয়ান জেনেরিক স্পেয়ার্ড মানে ভারতের জেনেরিক ওষুধকে ছাড় দেওয়া হলো। এবার ভারতবর্ষ যে ওষুধ তৈরি করে এবং বিদেশে রপ্তানি করে তার মূল ভাগটা হচ্ছে জেনেরিক ওষুধ, পেটেন্টেড বা ব্র্যান্ডেড ওষুধ নয়। তো মনে করা হচ্ছে যে ভারতবর্ষের ওপর তেমন ধাক্কা আসবে না, কিন্তু আমি একেবারে টাইমস অফ ইন্ডিয়ার ওপর মানে মতামতের ওপর সহমত পোষণ করছি, বাট পোজ রিস্ক ফর ফিউচার, ভবিষ্যতে রিস্ক থাকলোই থাকলো। ফোর্থ স্টেপে কয়েকদিন ওয়েট করে ডোনাল্ড ট্রাম্প ফর শিওর বলবে যে এবার জেনেরিক ওষুধের ওপরও 100% লাগিয়ে দিলাম, ওটা যে ছাড় ছিল ওটাও ছাড় নেই। প্রথমে 25, তারপর 50, কিন্তু ওষুধে ছাড়, এবার ব্র্যান্ডেডে 100%, এবার বলবে জেনেরিকেও 100%। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাদের যে তথ্যগুলো বুঝতে হবে সেটা হচ্ছে, প্রথমেই যেটা বললাম, ভারতবর্ষ জেনারেলি জেনেরিক ওষুধ সারা পৃথিবীতে সাপ্লাই করে। কিছু ভারত বিরোধী লোকজন আছে, তারা ভারতবর্ষ ওষুধ সাপ্লাই করে, আমরা তো জানতাম, কমেন্টে লিখি স্কিল বাংলা চ্যানেলে ভারতে টয়লেট নেই, এরা ওই গোবর আর গোমূত্র পান করে। ভারতবর্ষ একটু গুগল ইন্টারনেট, ওখানে একটু ইংরাজিতে বা বাংলায় যে কোনো ভাষায় টাইপ করে সার্চ করলেই পাওয়া যাবে, একটু পড়াশোনা জানতে হয় সামান্য, ঠিক আছে, যে কোনো তথ্য একটা পয়েন্ট সামান্য একটু ভুল আছে কিনা, যেগুলো এই চ্যানেলে আমি বলে থাকি। ভারতবর্ষ আগের বছর 28 বিলিয়ন ডলারের, টাকা নয় ডলার, 28 বিলিয়ন ডলারের ওষুধ তৈরি করেনি, সারা পৃথিবীতে রপ্তানি করেছে। তৈরি তো আরো অনেক বেশি হয়েছে, যেটা ভারতবাসীর কাজে লেগেছে। সারা পৃথিবী আমাদের থেকে কিনেছে। ও ভারতের ওষুধ তো খারাপ ওষুধই হবে, ওই কি আফ্রিকার কিছু গরিব দেশ কিনেছে। ওয়েট, আবার একটু বুকে ধাক্কা দিই আপনাদের যারা ভারতের উন্নতি সহ্য করতে পারেন না। এই 28 বিলিয়ন ডলারের মধ্যে 8 বিলিয়ন ডলারের ওষুধ আমেরিকা কিনেছে গত বছর ভারত থেকে। আমেরিকা সেই ওষুধই কিনবে, আমেরিকার লোক সেই ওষুধই খাবে যেটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের,
আমেরিকার লোকের টাকার অভাব পড়েনি যে সস্তার ওষুধ কেনার জন্য খারাপ স্ট্যান্ডার্ডের ওষুধ কিনবে, তাই না? দিস ইজ নিউ ইন্ডিয়া। তো এই হলো তথ্য। ভারতবর্ষ এত বিলিয়ন ডলারের ওষুধ আগের বছর বিক্রি করেছে, তার মধ্যে আমেরিকার কাছে গেছে এত বিলিয়ন ডলারের ওষুধ। তার মানে 20 বিলিয়ন ডলারের ওষুধ আমরা আমেরিকা ছাড়াও অন্য বিভিন্ন দেশে এক্সপোর্ট করেছি। এখন অবস্থা কি? ডোনাল্ড ট্রাম্প আপাতত তো জেনারিককে ছেড়ে রেখেছে, কিন্তু যদি জেনারিক ওষুধে, যেটা মনে হচ্ছে হবে, ট্যারিফ বসিয়ে দেয়, ইন্ডিয়াকে যেটা করতে হবে, এই 8 বিলিয়ন ডলারের ওষুধ এটা অন্য কোনো মার্কেট খুঁজতে হবে যেখানে ইন্ডিয়া বিক্রি করতে পারবে। ইউরোপের হাজারটা নয়, সরি, ইউরোপের প্রচুর দেশ আছে, আফ্রিকার প্রচুর দেশ আছে, ল্যাটিন আমেরিকার প্রচুর দেশ আছে, এশিয়ার প্রচুর দেশ আছে, যে সমস্ত জায়গায় ইন্ডিয়া ইজিলি বিক্রি করতে পারে, কারণ অলরেডি ইন্ডিয়া 28-এর মধ্যে 20 অন্য জায়গাতেই বিক্রি করে। তো 8 বিলিয়ন ডলার ইন্ডিয়া নতুন মার্কেট খুঁজে নিতে আহামরি অসুবিধা হবে না। বাট আসল অসুবিধায় তো পড়বে ডোনাল্ড ট্রাম্প। কেন? একদম লজিক্যালি বুঝুন। যে ওষুধটার দাম আমেরিকায় এই মুহূর্তে 100 টাকা, কথার কথা বলছি, আমি ডলারে বলছি না, টাকায় বলছি, 100% যদি ওর ওপর ট্যারিফ চাপে, ইন্ডিয়া থেকে আমেরিকায় যেত 100 টাকায়, এবার ট্যাক্সও বসবে 100 টাকা। তার মানে ওই ওষুধটা আমেরিকার একটা পেশেন্টকে এখন কিনে খেতে হবে 200 টাকায়। মানে আমেরিকার লোকের কাছে ওষুধের দাম ডবল হয়ে গেল। এবার কোনো লাক্সারি আইটেম, টিভি, এসি, গাড়ি, এগুলোর দাম ট্যারিফ বসিয়ে ডবল হয়ে গেল, লোকে কিনলো না। ওষুধ তো লোকে মজা করে খায় না, ওষুধ লোকে তখন খায় যখন সে বাধ্য, দেওয়ালে পিঠ থেকে গেছে, অসুস্থ হয়ে গেছে, তো বাঁচার জন্য তাকে কিনতেই হবে। তো আমেরিকার লোকের ওষুধের মাসিক খরচ ডাবল হয়ে গেল। আমেরিকার লোক বিদ্রোহ করবে, আমেরিকাতে মারাত্মক ইনফ্লেশন আসতে চলেছে, এবং এই পুরো ধাক্কাটাই খেতে হবে ডোনাল্ড ট্রাম্প মহাশয়কে। হিসেব ক্লিয়ার? আমাদের 8 বিলিয়ন ডলারের ওষুধ অন্য জায়গায় পাঠাতে হবে জাস্ট। আচ্ছা, নেক্সট, এইবার আমেরিকার যেই ধমকি, চোখ রাঙানো হুমকি, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বড় বড় করে খবর হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনবে না বলে দিয়েছে আমেরিকাকে। ফেক নিউজে বিশ্বাস করবেন না, পড়াশোনা শিখেছেন, নিজে গুগল করে টাইপ করে দেখে নিন। আমেরিকাকে ইন্ডিয়া একথা বলেনি। কি বলেছে ইন্ডিয়া? ইন্ডিয়া বলেছে, কেন বলেছে সেটাও বলে দেবো, যে আমরা রাশিয়া থেকে তেল কেনা কমাতে পারি, রিডিউস, বন্ধ করব বলিনি, কমাতে পারি, কিন্তু তার জন্য ইরান আর ভেনেজুয়েলা থেকে আমাদের তেল কিনতে দিতে হবে। ইরান আর ভেনেজুয়েলার তেল আমাদের দাও, তাহলে আমরা রাশিয়া থেকে তেল কেনা কমাতে পারি। ইন্ডিয়ার এটা মাস্টার স্ট্রোক জিওপলিটিক্সে। কেন বলছি এটা মাস্টার স্ট্রোক? লজিক দিয়ে বুঝবো। প্রত্যেকটা জায়গায় এটা কভার করা হচ্ছে, ব্লুমবার্গ থেকে শুরু করে কিভ পর্যন্ত, মিন্ট পর্যন্ত, সব জায়গায়। এবার ইন্ডিয়া এই প্রস্তাব কেন দিল ইউএসএ কে, সেটা আমাদের বুঝতে হবে। দেখুন, প্রথম কথা, এইটা শুনে আমেরিকার লোক কি খুশি হবে? আমেরিকার লোক মানে কি, আমেরিকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা কি খুশি হবে না? একদম না, মারাত্মক রেগে যাবে। ইন্ডিয়া কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে এসছে জাস্ট। হ্যাঁ, রাশিয়া থেকে আমরা তেল কেনা কমাবো, বুঝলেন? ওই বলছিলাম কি, ইরান আর ভেনেজুয়েলার তেলটা একটু দিয়ে দিন তো। এটা কেন কাটা ঘায়ে নুনের ছিটে, বুঝতে শুরু করুন। ইরান আমেরিকার এই মুহূর্তে ঘোষিত শত্রু। ইরানের ওপর আমেরিকা পৃথিবীর সমস্ত স্যাংশন লাগিয়ে রেখেছে। ইরান থেকে কোনো দেশ যাতে তেল কিনতে না পারে তার জন্য অনেক আগে থেকে আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছে। ইন্ডিয়াও ইরান থেকে তেল নেয় না, লাস্ট 5-6 বছর হয়ে গেল। এমন শত্রুতায় পৌঁছেছে আমেরিকা এবং ইরান, আমেরিকা কদিন আগে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোয় বম্বিং করে গেছে, এবং ইসরায়েল ইরান মারাত্মক বড় শত্রু। ইসরায়েলের প্রচুর প্রভাব আছে আমেরিকার ফরেন পলিসি নির্ধারণে। আর ইন্ডিয়া গিয়ে সেই সময় বলছে ওই ইরানের তেলটা কিনলে কেমন হয়। আপনি ভাবুন যে কিরকম ভাবে আমেরিকার লিডারশিপকে ইন্ডিয়া জাস্ট পাড়ার ভাষায় বললে রাগিয়ে দিয়ে আসা হয়েছে। আপনার প্রতিবেশীর বাড়িতে আপনি গেছেন, আপনি জানেন
যে ওই প্রতিবেশীর সঙ্গে পাড়ায় হারুদা বলে একজন আছে, তার মারাত্মক অশান্তি, রোজ মারামারি ফাটাফাটি হয়। আর ডাবুদা বলে একজন আছে যার সঙ্গেও কিছু ইস্যু আছে। আপনি গিয়ে বলছেন প্রতিবেশীকে, বুঝলেন ডাবুদাকে না আমরা ডাবুদার সঙ্গে রিলেশন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, আমি বলছি হারুদার সঙ্গে রিলেশনটা করলে কেমন হয়? সেই রকম অবস্থা এখানে হয়েছে। নেক্সট, ইন্ডিয়া ওদেরকে গিয়ে অফার দিয়ে এসছে, আচ্ছা ভেনেজুয়েলার তেলটা কিনলে কেমন হয়? এবার ভেনেজুয়েলার ভিডিও আমি এই চ্যানেলে আপনাদের করে দিয়েছি যে এই মুহূর্তে ভেনেজুয়েলার চারদিকে আমেরিকার যে নৌবাহিনী, নেভাল শিপ, তারা দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলাকে অ্যাটাক করার চেষ্টা করছে। এবং ড্রাগ মাফিয়ার যে অভিযোগ, সেই অভিযোগ এনে ভেনেজুয়েলাকে পুরো লুটে পুটে নিতে চায় আমেরিকা। আর একটা বড় শত্রু আমেরিকার ভেনেজুয়েলা, সেখানে গিয়ে ইন্ডিয়া এদের দুজনের নাম প্রপোজ করে এসছে। তো এই হচ্ছে অবস্থা। তো ইন্ডিয়া খুব সাকসেসফুলি, যেরকম সিআইএ আমাদের দেশের মধ্যে ক্যাওস সৃষ্টি করে, ইন্ডিয়া খুব সাকসেসফুলি আমেরিকার মধ্যে ক্যাওস সৃষ্টি করে দিয়েছে। কেন? আপনারা যারাই পড়াশোনা জানেন প্রত্যেকে জানেন। একটু গুগল করে আমেরিকার যে সমস্ত মেন নিউজ পেপার সেগুলো আজকে পড়ুন যদি আপনার হাতে টাইম থাকে। আমেরিকার লিডিং প্রায় সমস্ত নিউজ পেপারে নিজেদের জার্নালিস্টদের মধ্যে ডিবেট চলছে, নিউজ চ্যানেলেও দেখতে পাবেন, পেপারেও দেখতে পাবেন, যে আমেরিকার কি উচিত ইরান আর ভেনেজুয়েলার তেল নিতে অ্যালাউ করা ইন্ডিয়াকে? না না, তাই তো, ইন্ডিয়া তো একটা অপশান দিল। আমেরিকার মধ্যে ইন্ডিয়া খুব সাকসেসফুলি একটা স্টেটমেন্ট দিয়ে ক্যাওস সৃষ্টি করে দিয়ে চলে এসছে। যদিও জিওপলিটিক্স যেটুকু বুঝি, আমেরিকার লিডারশিপ কোনোদিন ইরান আর ভেনেজুয়েলার তেল নিতে ইন্ডিয়াকে সায় দেবে না। কারণ ইরানের থেকে তেল যদি ইন্ডিয়া কেনে, বিলিয়ন ডলারের তেল কিনবে, ইরানের ইকোনমি ফুলে ফেপে উঠবে, ইরান আবার নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে দেবে, যেটা আমেরিকা কোনোদিন বরদাস্ত করবে না। বোঝা গেছে? ইউএসএ দিনের শেষে ঘুরে ফিরে যেটা বলবে ইন্ডিয়াকে সেটা হচ্ছে, আচ্ছা আমেরিকারও তো তেল আছে, তোমরা আমেরিকার তেলটা কেনো না। ইন্ডিয়া ওদের কেউ কিচ্ছু বলবে না। কি বলবে? হ্যাঁ হ্যাঁ আমেরিকার তেল আছে, কিন্তু রাশিয়া আমাদের যে দামে দিচ্ছে ওই 56-57 ডলার পার ব্যারেল, ওই দামে দিতে হবে। দেবেন? ওই দামে আমেরিকা দিতে পারবে না। তো এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা। ইন্ডিয়া কেন এই চালটা দিল? দেখুন, ইন্টারন্যাশনাল মঞ্চে, আন্তর্জাতিক স্টেজে ইন্ডিয়া নিজের লজিক খুব ক্লিয়ার রাখতে চায় যে আমরা তেল কিনবো না, তেল আমরা না কিনলে ইউক্রেনের লড়াই থেমে যাবে, বিশ্বে শান্তি আসবে, তাই তো? ঠিক আছে, ইন্ডিয়া শান্তির পক্ষে। এবার আমাদের দেশের যে 140 কোটি মানুষ, এদের তো তেলের দরকার আছে, না হলে তো কালকে আমাদের পেট্রোল পাম্পে কোনো পেট্রোল থাকবে না, আমাদের লোকরা যাতায়াত করবে কি করে? গরুর গাড়িতে তো যাবে না। তো তেলটা তো কোনো জায়গা থেকে আমাকে কিনতে হবে। আমেরিকাকে আমরা বললাম গিয়ে ইরান থেকে কিনি, বলল না। ভেনেজুয়েলা থেকে কিনি, বলল না। রাশিয়া থেকে নিচ্ছি, বলছে না। আমরা কি করব বলুন? ইন্ডিয়া খুব সুন্দর এখানে পলিটিক্যালি ভালো সেজে থাকলো ইন্টারন্যাশনাল স্টেজের কাছে, আমেরিকাকে এমন দুটো প্রস্তাব দিয়ে, যে প্রস্তাব আমেরিকা কোনোদিন মানবে না। বোঝা গেছে ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট? দেখুন, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। গল্পটা এরকম যে শাশুড়ি বৌমার মারাত্মক ঝগড়া। এবার শাশুড়ি প্রত্যেকদিন সকালবেলা বৌমাকে যা নয় তাই বলে 1-1.5 ঘন্টা ধরে সকালবেলা উঠেই গালি দেয়। বৌমা মুখ বুজে থাকে, শাশুড়িকে কোনো গালি দেয় না। একদিন পাড়ায় মিটিং বসলো, এই নিয়ে পঞ্চায়েত বসলো, সবাই বলেছে, আমরা তো সবাই সাক্ষী, শাশুড়ি গালি দেয়। বৌমা তো মুখে রাগ কাড়ে না, এত ভালো বৌমা, রোজ সকালবেলা উঠে গালি দেয়, এ মানা যায়? দিয়ে পুরো পাড়া বৌমার পক্ষে। বৌমা কি করে? বৌমা সকালে উঠে যখন উঠোন ঝাড় দেয়, উঠোন ঝাড় দেবার সময় ঝাঁটাটা এরম করে ধরে শাশুড়ির দিকে এরম করে দেখায়, দিয়ে উঠোন ঝাড় দেয়, আবার 5 মিনিট ঝাড় দিয়ে আবার শাশুড়ির দিকে এরম করে দেখায়, আর শাশুড়ি, ঝাঁটা মারবি বললি, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, বলে চিৎকার করতে থাকে। তো চিৎকার করতে নেই, যেটুকু হিন্টস দেবার দিয়ে দিতে হয়, উল্টো দিকের লোককে চিৎকার করতে দাও। ইন্টারন্যাশনাল মঞ্চে নিজের ইমেজ ভালো রাখো। ইন্ডিয়া জিওপলিটিক্যালি মারাত্মক একটা সুন্দর স্ট্যান্ড নিয়ে নিয়েছে। ক্লিয়ার? পরের স্টেজে চলুন। এবার ইন্ডিয়া কেবল যে তেল নিয়ে এই গন্ডগোলটা সামলে যাচ্ছে আমেরিকার সঙ্গে তাই নয়,
ইন্ডিয়া চাইছে এগুলো চলুক, চলতে থাকুক, চলতে থাকুক। আর এই ক্যাওসের মধ্যে ইন্ডিয়ার আর একটা ডিপার্টমেন্ট চুপিসারে মারাত্মক স্পিডে কাজ করে যাচ্ছে, পুরো পেট্রোল ডিজেল থেকে শিফট করে আমাদের দেশকে ইভিতে পাঠিয়ে দেওয়ার জন্য, ইলেকট্রিক ভেহিকেল। ইন্ডিয়া ওদিকে চালিয়ে যাবে এখন ঝগড়া, অশান্তি, একটু কথা কাটাকাটি, একটু প্রস্তাব। এবার হঠাৎ করে গিয়ে ইন্ডিয়া একদিন অ্যানাউন্স করে দেবে যে উই আর ইভি কান্ট্রি, আমাদের পেট্রোল ডিজেলের কোনো গাড়িই চলে না। আমি আপনাদেরকে যা বলি এই চ্যানেলে, হবে, হতে পারে, হচ্ছে, এসব খুব কম বলি। যা হয়ে গেছে সেটা বলি, সেটাও প্রমাণ সহযোগে। দেখুন কি হয়ে গেছে। জুলাই আর আগস্ট মাসের ডেটা এবছরের ভারতবর্ষে, জুলাই মাসে 1,90,000, আগস্ট মাসে 1,86,000 মোট ইলেকট্রিক ভেহিকেল ভারতবর্ষে সেল হয়েছে, রেজিস্টার্ড। এর মধ্যে পুরো ভাগ করে দেওয়া আছে। টু হুইলার সেল হয়েছে 1,03,000, 1,04,000। ই রিক্সা সেল হয়েছে 36,000 আর 39,000। ই কার্ট 6,000 করে 2 মাসে। থ্রি হুইলার 18,000, 20,000। থ্রি হুইলার গুডস 2,000 করে। ফোর হুইলার 17,000 আর 16,000। বাস 391 আর 361। গুডস ক্যারিয়ার 1100 আর 876, এবং অন্যান্য 58 আর 61টা। দুটো মাসের হিসাব ভেবে দেখুন, 60 দিনে প্রায় আপনার 3,75,000 মতো ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে ইন্ডিয়াতে লাস্ট 60 দিনে। এটা তো সেপ্টেম্বর চলছে, জুলাই আর আগস্টের ডেটা দেখালাম, পুরনো ডেটা নয়। মানে দিনে গড়ে 6,6,36, অ্যাভারেজ 6,000 খানা ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে একদিনে, পার ডে। এবং একবার একজন ইলেকট্রিক ভেহিকেল কিনলো মানে 15 বছর চলবে। ওলার স্কুটিতেই ব্যাটারি ওয়ারেন্টি দেয় 8 বছর, তো টেনে টুনে 15 তো চলবেই এক্সপেক্টেড। ঠিক আছে, ওলার স্কুটিটা বললাম কারণ আমি নিজে জানি, আমার চেনা পরিচিত মানুষজন কিনেছেন অনেকে। তো একজন কিনে নিল মানে এই না যে প্রত্যেক মাসে কিনতে হবে, 15 বছরের জন্য। নেক্সট পুরো সিল হয়ে গেল তার বাড়ি ইভি। তারপরের 15 বছর পর সে যখন নেক্সট গাড়ি কিনবে তখন আর পেট্রোল ডিজেল থাকবেই না, পুরো ইভি। এবার ভাবুন, প্রত্যেকটা মানুষ তো গাড়ি কেনে না, একটা পরিবারে একটা ইভি আমি ধরছি, একটা পরিবারে গড়ে 5 জন থাকে, তাহলে 6,000টা পরিবার আজকে, খালি আজকে ইভি কিনবে। 6,000টা পরিবার মানে মোট 30,000 লোকের কাছে আজকে ইভি অ্যাক্সেস চলে এলো। একটা পরিবারে 5 জন থাকে। আমার গ্রাম, আপনার গ্রামে কত লোক থাকে? 10,000? এর বেশি লোক খুব কম গ্রামেই থাকে। আজকে ভারতবর্ষে 3টে গ্রাম পুরো ইভি হয়ে গেল, ধরে নিন এইভাবে হিসেব করুন। একটা গ্রামে 10,000 লোক, 3টে গ্রামে 30,000 লোক। খালি আজকে ভারতবর্ষে 3টে গ্রাম পুরো ইভি হয়ে গেল। যদি এইভাবে ভাবেন, আগামীকাল ভারতবর্ষে আরো 3টে গ্রাম পুরো ইভি হয়ে গেল। 3টে গ্রাম। এবং এই যে হয়ে গেল এটা নয় আবার পরের মাসে রিচার্জ করতে হবে, 15 বছরের জন্য হয়ে গেল। হবে, হচ্ছে বলছি না, হয়ে গেছে। ভারতবর্ষ এই স্পিডে এগোচ্ছে। এবার দেখুন, ওই ফোন আসছে 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 আসছে, ওই টাইমটায় টাইম লাগে। এসে গেল একবার, দেখুন সবার হাতে হাতে ফোন। আমার মনে আছে এক সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যে একজন ফুচকাওয়ালা, তার ফোন বাজছে, সবাই অবাক, যারা ফুচকা খাচ্ছে সবাই ভাবছে আমার ফোন আমার ফোন। তারপর ফুচকাওয়ালা দাদাটা ফোন বের করছে, হ্যাঁ বলো। তো ইন্ডিয়াতে ওটা অবাক ছিল, কয়েক বছর আগের অ্যাডভার্টাইজমেন্ট বলছি, আপনারা অনেকে মনে করতে পারবেন যে ফুচকাওয়ালার কাছে ফোন থাকবে। আজকে আপনি এরকম ফুচকাওয়ালা দাদা বের করুন যার কাছে ফোন নেই। তো যখন ওই শুরুটা হয়ে যায় তারপর হিউজ স্পিডে সবকিছু ছড়িয়ে পড়ে, শুরু হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে মানে তাহলে ইলেকট্রিক ডিজেল গাড়ি এখনো লোকে কিনছে কেন, বিক্রি হচ্ছে কেন? দেখুন সোজা করে বুঝুন। ধরুন এই বছরে 100টা মোট পেট্রোল ডিজেল গাড়ি বিক্রি হয়েছে আর 2টো মোট ইভি বিক্রি হয়েছে, গড়ে তুলনায় রেশিও। পরের বছর ইভি বিক্রি হয়েছে 5টা। আপনি বলবেন বা বা বা,
তাহলে পেট্রোল ডিজেল গাড়ি কমেছে না, এটাও হয়তো 10 বেড়ে গেছে, 110টা বিক্রি হয়েছে। কারণ মোট ভারতবর্ষে যে চাহিদা, আস্তে আস্তে ভারতীয়রা দারিদ্র সীমা থেকে ওপরে উঠছে, নিম্ন মধ্যবিত্ত হচ্ছে, নিও মিডল ক্লাস তৈরি হচ্ছে, তো ওভারঅল চাহিদাও তো বাড়ছে। তারপরের বছর ধরুন লাভ দিয়ে ইভি হয়ে যাবে 20টা, এ হবে 120। হ্যাঁ, এর স্পিড দেখুন 10-10 করে করে বাড়ছে, আর এ দেখুন লাফিয়ে লাফিয়ে ডবল 4 গুণ এইভাবে হচ্ছে। তো এটা তো বাড়বে, এটা তো স্ট্যাগন্যান্ট নেই, যার ফলে পেট্রোল ডিজেল গাড়িও উৎপাদনও বাড়ছে। হ্যাঁ, আজ থেকে 6-7 বছর পর গিয়ে ইভিকে এত স্পিড নিয়ে নিতে হবে যে 6-7 বছর পর গিয়ে দেখা যাবে এবার ওভারঅল মার্কেটে ইভি বেড়ে গেছে। আমরা তো বলতে পারি না যে পেট্রোল ডিজেল গাড়ি বন্ধ আজ থেকে, ধীরে ধীরে হোক, তখন সবাই ইভি কিনুক। ইভির ইকোসিস্টেম তৈরি করতে তো বেসিক টাইম লাগবে। এবং ভারতবর্ষে অবস্থা বুঝুন, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে মানুষ কেমন বিভ্রান্ত করে দেওয়া হয়েছিল আপনি নিজে ভেবে দেখুন তো। 5 বছর আগের কথা বলছি, আজ থেকে 5-7 বছর আগে যখন ইভি স্কুটি আস্তে আস্তে লোকে কিনতে শুরু করলো, লোকে ভয় পেতে শুরু করলো, লোকজন খিল্লি করতে শুরু করলো, ও কিছু দূর পর গিয়ে আটকে যাবে, ও লোড টানতে পারবে নাকি, দুজন বসলেই বসে যাবে, ঠিক কি না? সরকার কাজ করে যাচ্ছে, সায়েন্টিস্ট টেকনিশিয়ানরা নিজেদের কাজ করে যাচ্ছে, লোকের কথায় কান দিলে হবে না। ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে ইন্ডিয়া ইভির দিকে না যেতে পারে, যাতে লোকের মনে কনফিডেন্স না আসে। মার্কেটে নামিয়ে দেওয়া হলো টোটো। টোটো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে, আমার গ্রামে টোটো বলে। লোকে দেখতে শুরু করলো, আরে টোটো তো 4 জনকে নিয়ে চলে যাচ্ছে, ইভি ব্যাটারিতে চলছে, তাহলে স্কুটি কেন যাবে না? লোকের মনে কনফিডেন্স চলে এলো। যেই কনফিডেন্স এলো, হু হু করে ইভি স্কুটি লোকে কিনতে শুরু করে দিল। এবার লোকে দেখছে মার্কেটে স্কুটি আর টোটো দুটো হেভি চলছে, ইভি। 4 হুইলার আস্তে আস্তে লোকে কিনতে শুরু করলো ইভি। লোকে আবার প্যাক দিতে শুরু করলো, যাদের যা কাজ, 4 হুইলার চলে, ও টোটো আর স্কুটি ঠিক আছে, ইভি গাড়ি কি আর চড়তে পারে? ওই 4 হুইলারে ব্যাটারিতে টানতে পারবে না। সবাই বিজ্ঞানী, বিশাল বড়। গভর্নমেন্ট বাস নামিয়ে দিল ইভি, সরকারি বাস, সেগুলোকে ইভি করে দেওয়া হলো। দিল্লি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে অনেক এসছে কেন্দ্র সরকারের প্রজেক্টের আন্ডারে, বিভিন্ন রাজ্যগুলোরও বড় অবদান আছে। যেই লোকেদের এত বড় বাস ইভিতে হু হু করে ছুটছে, 4 চাকা তো তাহলে কোনো ব্যাপার না, এইবার লোকজন হু হু করে 4 হুইলার কিনতে শুরু করে দিল ইভি। কারণ পুরো দেশের মধ্যে লাস্ট 7-10 বছরে কনফিডেন্স বিল্ড করে দেওয়া হলো যে হ্যাঁ, ইভি পারে দৌড়াতে, ইভিতে কোনো অসুবিধা নেই। কারণ ফেক নিউজ, নেগেটিভ নিউজ প্রচুর লোকজন ইচ্ছাকৃতভাবে ছড়ায় এবং নেগেটিভ নিউজ জেনারেলি দ্রুত ছড়িয়ে পড়ে। তো ইন্ডিয়া কিন্তু এই ফিল্ডে মারাত্মক স্পিডে এগোচ্ছে। আপনারা বলবেন ইন্ডিয়া কি তাহলে অয়েল কেনা 10 বছর পর পুরো বন্ধ করে দেবে? একদম করবে না। ইন্ডিয়া বিদেশ থেকে অয়েল কিনতেই থাকবে, সেটাকে রিফাইন করবে ইন্ডিয়া রিফাইনারিতে, বেশি দামে অন্য দেশে বিক্রি করতে থাকবে, টাকা আনবে। ইন্ডিয়া অয়েল এক্সপোর্ট করবে, নিজে ইউজ করবে না। এবার আপনি বলবেন যে আচ্ছা, ইলেকট্রিকের যে খরচ এই ইভি চার্জ দিতে, তাহলে মানুষের ইলেকট্রিকের খরচ তো বেড়ে যাবে মশাই। তার জন্যও ইন্ডিয়া কাজ করে দিয়েছে। আমাদের বোঝার অনেক আগে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্টিস্টরা হু হু করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনিও চেষ্টা করুন দেশের এই মিশনে নিজেকে ইনভলভ করতে। হচ্ছে হবে বলবো না, হয়ে গেছে যেটা সেটা বলছি, ঠিক আছে? দেখুন হয়ে গেছে 23শে সেপ্টেম্বরের রিপোর্ট, ওকে, 2 দিন আগের। ধর্দ, এটা গুজরাটের একটা গ্রাম। এই গ্রামে পুরোপুরি পিএম সূর্যঘর যোজনা যেটা ছিল, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, সেটায় পুরো গ্রামটা সূর্যঘর হয়ে গেছে। পুরো গ্রাম সোলারে চলে। কোথায়? ধর্দ। কোথায় এটা? গুজরাটে। দেখুন কি বলছে, 81টা বাড়ি ছিল, পুরো সোলার করে দেওয়া হয়েছে। 177 কিলোওয়াট ক্যাপাসিটি, 2.95 লাখ ইউনিট ইলেকট্রিসিটি প্রত্যেক বছর জেনারেট করতে পারবে এই গ্রাম। এই গ্রামের যে গ্রাম প্রধান মিয়া হোসেন বলছেন যে সেন্ট্রালের থেকে এবং স্টেট গভর্নমেন্টের থেকে যে স্ট্রং লিডারশিপ, তার ফলেই এটা সম্ভব হয়েছে এবং এই গ্রাম পুরোপুরি সোলারিফাইড হয়ে গেছে। হচ্ছে হবে না, হয়ে গেছে। এবং এই যে ইলেকট্রিকটা জেনারেট হবে এই গ্রামে, এর ফলে প্রত্যেকটা ফ্যামিলির বছরে 16,000 টাকা করে ইলেকট্রিক বিল বাঁচবে। শুধু তাই নয়,
আরো এত বেশি ইলেকট্রিক জেনারেট হবে যেটা নিজেদের ঘরের ইলেকট্রিকের চাহিদা মিটিয়েও সারপ্লাস হবে, বেঁচে যাবে, সেটা বিক্রিও করতে পারবে লোকেরা। মোট 13 লাখ টাকা বছরে জেনারেট হবে, ইনকাম হবে এই প্রজেক্ট থেকে। তো নিজেদের ইলেকট্রিক বিল জিরো হয়ে গেল, প্লাস নিজেরা আবার সারপ্লাস ইলেকট্রিকটা বিক্রি করে দিতে পারবে। কাজ শুরু হয়ে গেছে, এরপর খালি বিদ্যুৎ বেগে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার সময়ের অপেক্ষা। এবং এই সময় ভারতবর্ষ ডিফেন্সেও বসে নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অগ্নি প্রাইম লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়া। অগ্নি প্রাইম এটা আবার কি অ্যামাজন প্রাইমের মতো নাকি? অগ্নি প্রাইম হচ্ছে জাস্ট রেল লাইনের ওপর একটা ট্রেন থেকে ইন্ডিয়া এখন অগ্নি মিসাইল লঞ্চ করে দিতে পারে যে কোনো জায়গায়। মিসাইল লঞ্চ করার তো একটা জায়গা চাই না, এখন ওটা ইন্ডিয়া ট্রেন থেকেও লঞ্চ করে দিতে পারে। মানে এবার আপনি ভেবে দেখুন, ভারতবর্ষের প্রতিবেশী যে কোনো দেশ ভাবছে ভাই যেখানেই ইন্ডিয়ার রেল লাইন ওখান থেকেই অগ্নি ছুড়ে দিতে পারে আমার দেশে, এদের তো আর কোনো কিছুতেই ভরসা নেই। এতদিন জানতাম রেল লাইন বানাচ্ছে ইন্ডিয়া নিজেরা চলাচলের জন্য, এখন তো দেখছি মিসাইল পাঠিয়ে দেবে রেল লাইনে, যতদূর রেল লাইন আছে তারপর ওখান থেকে ছুড়ে দেবে। এবং ভারতবর্ষের নর্থ ইস্টকে রেল কানেক্ট করা হচ্ছে খুব দ্রুত গতিতে, হবে না হয়ে গেছে, হচ্ছে, কাজ চলছে। জম্মু কাশ্মীরে রেল ব্রিজ এবং কানেক্টিং পয়েন্ট দ্রুত গতিতে হয়েছে। উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় রেলওয়ে লাইন নিয়ে যাওয়া হয়েছে এই জন্য, যদিও এর ফলে পরিবেশের কিন্তু বেশ কিছু ক্ষতি হয়েছে আমরা সবাই জানি, বাট ভারতকে এটা করতেই হয়েছে কারণ পাশে চীন বসে আছে। জিওপলিটিক্স অনুযায়ী 2037-38 অব্দি চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে, তারপর থাকবে না। তো তখন আমরা বলতে পারি না আমাদের তো চীনের সীমান্তে রেল লাইনই নেই, আমাদের সেনা কি করে পৌঁছাবে সীমান্তে লড়াই করতে, ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রাখতে হবে আগে। এবার বোঝা যাচ্ছে কি করবেন, পাশে আপনার চীন পাকিস্তানের মতো দেশ রয়েছে, আমেরিকার সিআইএ চারদিকে নিজের গেম খেলছে, সেখানে আপনি কি করে বলবেন যে আমি পরিবেশকে বাঁচাবো, আমার দরকার নেই সিকিউরিটি? আপনি বাঁচলে তবে না পরিবেশ। তো পরিবেশের সঙ্গে একটু কম্প্রোমাইজ করেও ভারতকে বুকে পাথর বেঁধেও, কারণ আমরা ভালো, পাশের লোক তো ভালো না, যে আমি শান্তির পথে চলি, আপনি বললেন আমি কাউকে মারবো না, আপনাকে তো এসে মেরে দিয়ে চলে যাবে। তো সিকিউরিটির জন্য ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, জম্মু কাশ্মীর থেকে আসাম, উত্তর পূর্ব মেঘালয়, নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গায় রেল লাইন ইন্ডিয়াকে কেন বিস্তার করতে হয়েছে? এবার দেখলেন আসল প্ল্যানটা কি ছিল, যে রেল বেসড অগ্নি মিসাইল আমরা ছেড়ে দিতে পারবো যার নাম হবে অগ্নি প্রাইম। এবং আপনি বলবেন যে দেশ এগোচ্ছে, আর ঠিক আছে আমি এখানে কি করব, আমার আর কি ভূমিকা, আমি তো বিজ্ঞানীও নই, মন্ত্রীও নই। একজন কমন ম্যান, সাধারণ মানুষের ভূমিকা এতই কম। আমি যদি নিজের উদাহরণ দিই আপনার সামনে, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন টিচার, আমি 3টে কাজ করি, আমি একজন কমন ম্যান। আমি বাই প্রফেশন সরকারি চাকরির জন্য ছেলে মেয়েদের পড়াই। তো আমার ছাত্রছাত্রীরা যারা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার ছাত্রছাত্রীরা যেখানে যেখানে পোস্টিং আছে সেখানে করাপশন ফ্রি কাজ হয়, হবেও। 2, আমি স্কিল বাংলা চ্যানেলের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি আমার মতো করে সচেতন নাগরিক যারা ঠিকঠাক ইনফরমেশন পাবে, যারা ফেক নিউজ দেখবে না, যারা নিজেরা অথেন্টিক নিউজ পোর্টাল থেকে নিউজ দেখতে, বুঝতে, অ্যানালিসিস করতে শুরু করবে। নেশন বিল্ডিংয়ে সামান্য কাঠবিড়ালির ভূমিকা আমি রাখতে চেষ্টা করছি। আর 3, আমি স্কিল বাংলা চ্যানেলের মাধ্যমে প্রত্যেক বাঙালিকে স্কিলড করে তুলব, এটা আমার মিশন, স্কিল বাংলার মিশন, আড্ডা 24/7 গ্রুপের মিশন। এবং যাতে করে প্রত্যেক বাঙালি পরিবারের ইনকাম বাড়ে, স্কিল বাড়লেই ইনকাম বাড়বে আজকের দিনে। আমাদের সম্পদ, আমাদের জেনজি রেভলিউশন করবেই আমাদের দেশে। এবার সেটা পজিটিভ রেভলিউশন হতে পারে, যে জেনজি আমাদের তারা একের পর এক স্কিল শিখবে, এমন কাজ করবে যে আমেরিকা ইউরোপের কোম্পানিগুলো ভয় পাবে যে ভাই ইন্ডিয়ার স্কিলড ওয়ার্কফোর্স, ইন্ডিয়ার জেনজি, ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা পারবো না। আর না হলে আমাদের জেনজির ইনকাম থাকবে না, কাজ থাকবে না, যারা পাথর ছুড়বে, তারা বিভিন্ন জায়গায় সরকারি গাড়ি পুড়িয়ে দেবে, সরকারি বাড়ি পুড়িয়ে দেবে, ট্রেনে পাথর ছুড়বে।
জেনজি রেভলিউশন আনবে, আর কথা দিচ্ছি আমাদের দেশের জেনজি পজিটিভ রেভলিউশনই আনবে, নেগেটিভ রেভলিউশন নয়। তার জন্য আমি যদি সাধারণ মানুষ হয়ে আমার মতো চেষ্টা করে যেতে পারি, তাহলে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার মতো করে কেন চেষ্টা করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে জানাচ্ছি যে ১,৫০০ মানুষকে অনলাইনে বাংলায় এআই ট্রেনিং দিচ্ছি আমরা, চলছে, হবে টবে না, শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আর নতুন কাউকে আমরা নিতে পারবো না। ২২শে নভেম্বর এদের ট্রেনিং শেষ হবে। ১,৫০০ ফ্যামিলি এআই স্কিল্ড হয়ে গেল। খালি সচেতন নাগরিক তৈরি করা আমার কাজ না, গ্রাউন্ড লেভেলে কাজ করছি আমরা, যাতে অরিজিনালি স্কিল্ড করতে পারি, গ্রাউন্ড লেভেলে চেঞ্জ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এআই দিয়ে আমরা আবার ১,৫০০ মানুষকে শেখাবো। অনেকে এনরোল করে ফেলেছেন, যারা করেননি তারা করে নেবেন আজকালের মধ্যে। ইন্ডিয়ার বেস্ট ফ্যাকাল্টি খুঁজে বের করেছি আমরা। অনলাইনে পড়ানো হবে, আপনাকে কোথাও আসতে হবে না, বাড়িতে বসে ক্লাস করবেন। বাংলা ভাষায় পড়ানো হবে, নিজের মাতৃভাষায় শেখার গুরুত্বই আলাদা। এবং অন্যতম লো ফি স্ট্রাকচারের মধ্যে আমরা ব্যবস্থা করে দিয়েছি আপনাদের, এবং কোর্স শেষে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। সার্টিফিকেট কোর্স হবে এটা। যারা এখনো এনরোল করেননি, এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে, মানে প্রথম কমেন্টে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটায় ক্লিক করুন। দেখবেন ১০-১৫ সেকেন্ড একটু ধৈর্য ধরবেন, লিঙ্কটা ঘুরতে ঘুরতে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখাবে, ওখানে জয়েন অপশানে ক্লিক করলেই আপনি জয়েন হয়ে যাবেন। আর যদি লিঙ্কটা অনেক সময় কাজ করে না, তো একটু চেপে ধরে রেখে কপি করে হোয়াটসঅ্যাপেই ইনবক্সে কাউকে একটা আপনার বাড়ির লোককে আবার চেপে ধরে পেস্ট করে পাঠিয়ে দেবেন। দেন দেখবেন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে, ওখানে ক্লিক করলেই আপনি জয়েন হয়ে যেতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিজিটাল মার্কেটিং এআই দিয়ে কিভাবে কি শিখবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, তার গোটা যে আমাদের অনলাইন ট্রেনিং স্ট্রাকচার, সেটা অডিও করে আমি বলে দেব। তো আমাদের দেশের জেনজি স্কিলড হবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে, আর দেশকেও এগিয়ে নিয়ে যাবে, নেগেটিভ কাজ করবে না। জয় হিন্দ। আবারও সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, খুব ভালো পুজো কাটুক সবার।